সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আপনাদের আজকে আমরা যে দুজন অতিথির সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন শামা ওবায়েদ, সবাই তাকে চেনেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তার আরেকটা পরিচয় আছে, বিএনপির তরফে যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিষয়ে যে কমিটি রয়েছে, সেই কমিটির অন্যতম সদস্য হিসাবে তিনি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক দেখাশোনা করেন। হাসান মামুন, সিনিয়র সাংবাদিক। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনি জানেন যে রাজনীতি এখনো মাঠে গড়ায়নি, কিন্তু উত্তেজনা ছড়িয়েছে, বিশেষ করে কুয়েটের ঘটনার পরে। বিবৃতির ভাষা এখন বদলে গেছে, কথাবার্তা কিন্তু অন্যরকম, হিসাব নিকাশ মেলানো হচ্ছে, কোথায় কি হচ্ছে, কি ব্যাপার, এই হচ্ছে পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছিল। তো শামা ওবায়েদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো রাজনীতির মানুষ, এটাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে সবসময় উত্তেজনা থাকে। এখানে দল যেটাই থাকুক না কেন, এখন আমরা অনেকেই জুলাই আগস্টেরও এই আন্দোলনের পরে, বিপ্লবের পরে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, একটি ভিন্ন রাজনীতি দেখতে চাই, একটা ঐক্যের সুর অ্যাটলিস্ট প্রথম দিকে সবার মধ্যেই ছিল। হ্যাঁ, আমরা দলমত নির্বিশেষে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিল, গণতন্ত্রের লড়াইয়ের মাঠে ছিল, তারা মোটামুটি মোটা দাগে সবাই, কিন্তু আমরা সব দলই চাচ্ছিল যে একটি স্বচ্ছ বাংলাদেশ হোক, রাজনীতি স্বচ্ছ হোক, আমাদের যে সংস্কারগুলো হবে সেগুলো একটা পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে হোক। তো এখানে এখন বিভিন্ন যখন রাজনৈতিক দল, আমরা তো বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তো বহু দল থাকবে, দলের বহু মতও থাকবে, কারণ সব মতের সাথে যে আমাদের একমত হবে সেটাও না। আমাদের ছাত্র সংগঠনগুলো আছে, তাদেরও নিজেদের নীতি আছে, আদর্শ আছে, যার যার আদর্শ নিয়ে তারা মাঠে আছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে যখন দেশ গড়ার সময়, যখন একটা 15 বছরের একটা ফ্যাসিবাদের পরে, একটা এত কিছু, এত রক্তের পরে, এত মৃত্যুর পরে, এত খুমগুনের পরে, যখন আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি যে ঠিক আছে, আমরা 50% আমাদের যেটা আমরা চেয়েছিলাম সেটা গেইন হয়েছে, যে ঠিক আছে ফ্যাসিবাদের পতন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ দৃশ্য তো দেখা যাচ্ছে না, বা দুর্নীতিবাজদের দৃশ্য তো দেখা যাচ্ছে না, যারা খুনের অর্ডার দিছে, গুলির অর্ডার দিছে, তাদেরকে কেউ কেউ হয়তো অ্যারেস্ট হয়েছে, অনেকেই পালিয়ে গেছে দুর্ভাগ্যবশত। সেটা এই সরকারের ব্যর্থতা, ইন্টারিম সরকারের ব্যর্থতা। কিন্তু আপাত দৃষ্টিতে আওয়ামী লীগ দৃশ্যমান না। বিএনপি এখন বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে বিরাজ করছে। এখানে জামাত আছে, বাম দল আছে, আরো অনেক দলই আছে। এখন কুয়েটে যে ঘটনাটা ঘটেছে, কুয়েটে তো শিবির, ছাত্র শিবির, তো ওরা সক্রিয়, ওদের কমিটি আছে যেটা আমি জানি। ছাত্র দলের ওখানে কোনো কমিটি ছিল না। ছাত্র দল সারা দেশেই তাদের কর্মসূচি হিসেবে ফর্ম বিতরণ করছে, শুধু কুয়েট না, অনেক সব শিক্ষা প্রতিষ্ঠানে তারা সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করছে, এবং সেই তার ধারাবাহিকতা ওখানেও করেছে। এখন কুয়েটে কিন্তু যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে থাকে, আমি জানি না নিষিদ্ধ নাকি, হয়েছে, আচ্ছা, যদি আগে নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে শিবির এতদিন সভা, সেমিনার, লিফলেট বিতরণ কিভাবে করলো? ঠিক আছে, সেটা একটা প্রশ্ন থেকে যায়, সেটার উত্তর শিবিরের নেতাদের দিতে হবে। আর যদি শুধু একটা সংগঠন করতে পারে ওখানে, আর বাকি সব সংগঠন করতে পারবে না, সেটাও তো একটা লেভেল প্লেইং ফিল্ড হলো না। ঠিক আছে, নিষিদ্ধ হলে সবার জন্য নিষিদ্ধ হবে, আর নিষিদ্ধ না হলে সবাই সেখানে সমমর্যাদায় সহ অবস্থান করার পরিবেশ থাকতে হবে। এখানে আমরা শিবিরের ছাত্ররা নিজেরাই বলেছে যে এতদিন তারা ছাত্রলীগে ঢুকেছিল, ক্যামোফ্লেজ করেছিল, নিজেদেরকে বাঁচানোর জন্য তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল। তো এখন তাদের এই লুকাছুপির রাজনীতি তো তাদের করার দরকার নেই। তারা যদি এখন, যেহেতু সবাই খোলামেলা রাজনীতি করতে পারছে, কথা বলতে পারছে, প্রতিবাদ করতে পারছে, ডিমান্ড করতে পারছে, কিছু হলেই রাস্তায় শাহবাগে জড়ো হয়ে যাচ্ছে মানুষ, তো ওদের তো মানে ভিজিবল পলিটিক্স করতে কেউ বাধা দেয় নাই তাদেরকে। সো কুয়েটে এটার ব্যত্যয় ঘটবে কেন?
ঠিক আছে, তারা লুকিয়ে লুকিয়ে কুয়েটে পলিটিক্স করার তো কোনো দরকার নাই। তো এখন এটা দুঃখজনক, এটা বন্ধ হওয়া উচিত। যদি ছাত্র রাজনীতি কোনো প্রতিষ্ঠানে বন্ধ থাকে তাহলে সব ছাত্র সংগঠনের জন্যই বন্ধ থাকা উচিত। এই গেল একটা। আরেকটা হচ্ছে যে দেখুন, এখন রাজনীতির মাঠ গরম হচ্ছে কারণ নির্বাচন নিয়ে। নির্বাচন আমরা একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চাচ্ছি। বাংলাদেশকে একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে প্রতিষ্ঠান ইনস্টিটিউটগুলোকে ঠিক করতে হলে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হলে, যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে সেগুলো যদি ঠিক করতে হয় তাহলে আমাদের অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের দিকে অ্যাটলিস্ট যেতে হবে, কারণ নির্বাচন সংস্কারের একটা অংশ। এই যে ছাত্ররাও যে বলছে যে তারা পলিটিক্যাল পার্টি গঠন করবে, পলিটিক্যাল পার্টি গঠন করে তারা কি করবে? ওটা নিয়ে নিশ্চয়ই ওরা বসে থাকবে না, তাদের নিশ্চয়ই নির্বাচনে যাওয়ার ইচ্ছা আছে। তো নির্বাচনে যাওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে তো অবশ্যই নির্বাচনের দিকেই আমাদের ধাবিত হতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, কিন্তু সংস্কারের নামে বা এই যে আবার এখন শুনছি যে কেউ সুর তুলছে যে লোকাল ইলেকশন আগে দিতে হবে, এইগুলোর নামে যদি আপনি কালক্ষেপণ করেন তাহলে এই সমস্যা আরও ঘনীভূত হবে, ষড়যন্ত্র ঘনীভূত হবে। এই যে কুয়েটে যা ঘটেছে এই ধরনের র্যান্ডম ঘটনা আরও ঘটবে। এখন এখানে কে ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে, বাইরের কোনো শক্তির ইনভলভমেন্ট আছে নাকি, আওয়ামী লীগ এখানে জড়িত নাকি, এগুলো অনেক ব্যাপার আছে। কিছুদিন আগে দেখলাম সচিবালয়ে আগুন লাগলো, কেন লাগলো, কিভাবে লাগলো, সরকার পুলিশ কি করলো, প্রশাসন কি করলো? তো এখন এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত আমরা চিন্তিত, বা বাংলাদেশের মানুষ চিন্তিত, কারণ যে যেই কারণে মানে হাসিনার উপর সবাই অতিষ্ঠ ছিল, একটা ছিল যে সীমাহীন দুর্নীতি, আর একটা ছিল তার মানে একেবারে মানে পাওয়ার এক্সারসাইজটা সে এইভাবে করেছিল যে একজনের হাতে সকল ক্ষমতা ছিল এবং প্রশাসনকে ব্যবহার করে সে সকল দমন পীড়ন চালাচ্ছিল। এটাই তো হাসিনার মেইন একটা ইয়ে ছিল। এখন সেইটাই যদি এখনো যদি জিনিসের দাম না কমে, এখনো যদি সিন্ডিকেট তারা ভাঙতে না পারে, এখনো যদি পুলিশ শক্তিশালী না হয়, এখনো যদি পুলিশের উপর জনগণের আস্থা ফিরে না আসে, তাহলে তো 6 মাসে এই সরকারের তো খতিয়ান, এই সরকার কি করলো 6 মাসে? অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে। হাসান মামুন, আপনি রাজনীতিবিদ শামা ওবায়দের বক্তব্য শুনেছেন, তো আপনি কি মনে করেন যে রাজনীতি সঠিক পথে এগুচ্ছে? রাজনীতি সঠিক পথে এগুচ্ছে কিনা এটা জবাব দেওয়া আসলে কঠিন এই অর্থে যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনীতি এরকমই হওয়ার কথা, এটা আমার মনে হয়। আসলে পরিস্থিতিটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমরা প্রত্যাশা করলেও রাজনীতি কিন্তু ওই কোট আনকোট সঠিক পথে এগোবে বলে আমার মনে হয় না। কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটা আমার কাছে মনে হয় যে এইরকম ঘটনা ঘটাই স্বাভাবিক ছিল। কেন আপনার মনে হয় স্বাভাবিক? মনে হয় এজন্য যে আসলে তো হাসিনা পরবর্তীকালে যেসব সংগঠন হাসিনা উৎখাতে জড়িত ছিল তাদের মধ্যে যে মতভেদ, এগুলো সামনে আসবে, এটাই খুব স্বাভাবিক। যেমন ছাত্র রাজনীতি নিয়েও কিন্তু কিভাবে চলতে পারে ছাত্র রাজনীতি, কিংবা আদৌ চলতে পারে কিনা, এই নিয়ে কিন্তু রাজনীতিতে মারাত্মক রকমের মতভেদ আছে। তো এই মতভেদের মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির যে অঙ্গ বা সহযোগী সংগঠন তাদের মতভেদ আছে। যেমন আপা যেটা বললেন যে ক্যাম্পাসে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে এখন পর্যন্ত, সেখানে বৈষম্য বিরোধীরা কিন্তু তৎপর আছে এবং তারা দাবি করছে তারা কোনো দলের অঙ্গ সংগঠন না, সেই জন্য তাদের এই অধিকার আছে। আবার অন্য পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তো একটা রাজনৈতিক এন্টিটি, তাহলে তারা সক্রিয় থাকলে অন্যরা কেন সক্রিয় থাকতে পারবে না? এখানে কিন্তু মানে শিবিরের উপস্থিতি নিয়েও প্রশ্ন আছে। কয়টা ক্যাম্পাসে শিবিরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, এবং এটার যৌক্তিকতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে শিবির তো নিষিদ্ধ ঘোষিত ছিল না, মানে হাসিনা আমলের শেষ দিকে নিষিদ্ধ হয়েছে কিন্তু এর আগে তো ছিল না। তো কারা তাকে নিষিদ্ধ করলো এবং কেন নিষিদ্ধ করে রাখলো দীর্ঘদিন? যেমন জাহাঙ্গীরনগরে ঢাকা ইউনিভার্সিটিতে, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো নিষিদ্ধ ছিল। কারা নিষিদ্ধ করলো? দেখা গেছে যে জামাত বিএনপির সঙ্গে মিলে সরকার দেশ চালাচ্ছে, কিন্তু ক্যাম্পাসে তারা নিষিদ্ধ। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তো আমি মনে করি যে ছাত্র রাজনীতি যেভাবে চলছিল সেটার একটা প্রকাশ কিন্তু এখানে ঘটবে।
এবং আমি বরং একটু আশ্বস্ত যে পরিস্থিতিটা এখনো নিয়ন্ত্রণে আছে। এবং কালকের ঘটনার পরে ঢাকা ইউনিভার্সিটিতে বাদ প্রতিবাদ হয়েছে, কিন্তু সংঘাত হয়নি। সেটা কিন্তু একটা স্বস্তিকর ব্যাপার। সংঘাত হতে পারত এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও ছড়িয়ে পড়তে পারত। তো তবু এটা তো দুঃখজনক ঘটনা নিঃসন্দেহে, এবং এটা নিয়ন্ত্রণে কিন্তু মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখা যাচ্ছে অসহায়। আজকে আমি ফলো আপ নিউজ দেখছিলাম যে কতগুলো সিদ্ধান্ত হয়েছে যে এ মাস পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, তারপর হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে, এমনকি শিক্ষক রাজনীতি বন্ধ থাকবে, এবং যারা সংশ্লিষ্ট তাদের বিচারে সোপর্দ করা হবে ইত্যাদি, মামলা হবে। আচ্ছা, কিন্তু আমি মনে করি যে এই ঘটনাগুলো প্রতিরোধে মূল যে সংগঠন তাদেরকে সক্রিয় হতে হবে। যেমন বিএনপিকে সক্রিয় হতে হবে এবং জামায়াত ইসলামীকে সক্রিয় হতে হবে। জামায়াত ইসলামের ছাত্র সংগঠন কিভাবে রাজনীতি করবে এটা তাদের ঠিক করতে হবে। যেমন আপা বলছিলেন যে তারা ডিসগাইজড হয়ে, অর্থাৎ তারা ছদ্মবেশ ধারণ করে রাজনীতি করত, সেটার হয়তো বাস্তবতা ছিল হাসিনা আমলে, এছাড়া উপায় হয়তো ছিল না। কিংবা আন্দোলন চলাকালে তারা নিজেদের পরিচয় দেয়নি, তারও হয়তো একটা ভালো উদ্দেশ্য ছিল যে পরিচয় দিলে এটাকে ব্র্যান্ড করা হবে এবং দমন করতে সুবিধা হবে। কিন্তু এখন তো সেই পরিবেশ নাই। তো এখন তাদের প্রকাশ্যেই রাজনীতি করা উচিত। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকে অন্যরকম তৎপরতায় লিপ্ত হওয়া, এই অভিযোগ কিন্তু আছে। যেমন কুয়েটের ঘটনায় বলা হচ্ছে যে এতে শিবিরের লোকজন জড়িত, তারাই শুরু করেছে হামলা। আমি জানি না ঘটনার সত্যতা কি। তো এটা যদি হয়ে থাকে তাহলে তো তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে যে গণ অভ্যুত্থানে যারা যুক্ত ছিল, যেসব রাজনৈতিক দল, তাদের মধ্যে অন্তর্ঘাত শুরুর জন্য তারা দায়ী কিনা, এই প্রশ্নটা কিন্তু উঠবে। এবং অন্যান্য ক্যাম্পাসে যাতে এটা ছড়িয়ে না পড়ে সেজন্য আবার একটা কিন্তু ওই জাতীয় ঐক্যের ডাক আসতে পারে যে আমরা শিক্ষাঙ্গনগুলোকে অন্তত বিশৃঙ্খলা মুক্ত রাখবো এবং শিক্ষাঙ্গন কীভাবে পরিচালিত হবে, ছাত্র রাজনীতি কীভাবে পরিচালিত হবে, এই ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমত্য হতে হবে অন্তত ইন্টারিম পিরিয়ডে। যেমন ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা, এটা জাতীয় নির্বাচনের আগে হবে কিনা। একটা প্রশ্ন উঠেছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা। তো ওই ব্যাপারে যেমন কনসেনসাস হওয়া দরকার, আবার ছাত্র সংসদ নির্বাচন নিয়েও কনসেনসাস হওয়া দরকার। তো এটা অনেকে মনে করে ছাত্র সংসদ না থাকাতেই ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, যেমন ওখানে ছাত্র সংসদ নাই, ঢাকায় নাই, জাহাঙ্গীরনগরে নাই। তো এগুলো হওয়া উচিত কিনা, এগুলো করার সুযোগ সৃষ্টি করলে কি সংঘাত বাড়বে না কমবে, সেই প্রশ্নও কিন্তু আছে। হাসিনা বিরোধী যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু শিক্ষাঙ্গন থেকে হয়েছিল এবং শিক্ষার্থীদের দাবিকে ঘিরে হয়েছিল। এটা পরে সরকার পতনের দিকে চলে গেছে এবং এবং এটা ন্যায়সঙ্গতভাবেই গেছে। সেরকম বাস্তব পরিস্থিতি ছিল দেশে। তো এখন শিক্ষাঙ্গনকে সুশৃঙ্খল করার প্রয়োজনীয়তা ছিল। আমাদের অন্তর্বর্তী সরকার কিন্তু এই প্রয়োজনীয়তা পূরণ করতে পারেনি এবং তারা বিভিন্ন দাবি দাওয়া মোকাবেলা করতে গিয়ে যে মানে নীতিহীনতার আশ্রয় নিয়েছে শুরু থেকে, মানে এইচএসসি পরীক্ষা বাদ দেওয়া থেকে নিয়ে। এবং আপনি নীতিহীনতা বলতে কি বোঝাচ্ছেন? নীতিহীনতা বলছি যে এটা আসলে কোন নীতির অধীনে চলছে না। আচ্ছা, এই যে শিক্ষা মন্ত্রণালয়, আমাদের একজন সুযোগ্য শিক্ষকের দায়িত্বে আছেন, কিন্তু এখানে যেসব কাণ্ড কারখানা হচ্ছে এই কুয়েটের ঘটনা সহ নিয়ে, সেটাকে আমি বলবো যে এই শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য চলছে এটার জন্য সরকারের সিদ্ধান্তহীনতা এবং নীতিহীনতাই দায়ী। তারা কোনো নীতির অধীনে এগুলো করছেন না। জি, আপনার কাছে ফিরবো আবার। আপনি নিশ্চয়ই শুনলেন যেটা আমরা কী করছি। একটা প্রশ্ন আসছে যে এই যে ছাত্র রাজনীতি, সংঘাত, তারপরে আগামী যেটা আপনি বলেছেন যে জাতীয় নির্বাচন, এই সব মিলিয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি আছে। এই নির্বাচনটাই কি শেষ পর্যন্ত বেহাত হয়ে যায় কিনা, আপনার কি মনে হয়? না, অবশ্যই অস্বস্তি আছে। একটা পারসেপশন তৈরি হয়ে গেছে আনফর্চুনেটলি। দেখেন, যখন প্রথম প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন, একটা বিশেষ মুহূর্তে, বিশেষ সিচুয়েশনে ওনার দায়িত্ব উনি নিয়েছেন এবং সেটা সকল রাজনৈতিক দল, সকল মানে জনগণ কিন্তু ওয়েলকাম করেছে, ঠিক আছে না? এখন ওনার উপর দায়িত্বটা ওই জন্য অনেক বেশি
এখন দেখেন 15 বছর ধরে আমরা ছাত্রলীগকে ব্লেম করেছি এবং এবং ন্যায্য কারণেই ছাত্রলীগের উপরে মানে তথ্য প্রমাণ আছে যে ছাত্রলীগের কারণে গত 15 বছরে কত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। তাদের টেন্ডারবাজি, নিজেদের মধ্যে খুনাখুনি, নিজেদের মানে কমিটি গঠন নিয়ে মারামারি, নিজেরা নিজেদেরকে খুন করেছে। মানে এই গত 2-3 বছরেতে ছাত্রদল কয়েকবার ছাত্রলীগের হাতে মার খেয়েছে ঢাকা ইউনিভার্সিটি ইয়েতে, রক্তাক্ত হয়েছে। তারপরে এখন যদি ছাত্রলীগ ব্যান্ড করে দিল, ছাত্রলীগ ব্যান্ড, হ্যাঁ, এখন ছাত্রলীগ ব্যান্ড হওয়ার পরে ছাত্রলীগের কর্মীরা কই গেছে? ওরা তো ওদের নেত্রীর সাথে পালা যেতে পারে নাই, তাই না? ওরা তো বাংলাদেশে আছে। তো এখন আমার প্রশ্ন, আমার এখানে যেটা প্রশ্নটা আমি রাখতে চাই যে এরা অন্য কোনো সংগঠনে ঢোকার কোনো পায়তারা করছে নাকি, বা কোন ইন্টিগ্রেট হওয়ার চেষ্টা করছে নাকি, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটি নতুন বাংলাদেশের দিকে তাকাচ্ছি তখন আমাদের প্রত্যেকটি ছাত্র সংগঠন সহ প্রত্যেকটি রাজনৈতিক দলেরও কিন্তু নতুনভাবে চিন্তা করতে হবে। মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে, আপনি লাইক ইট অর নট। জনগণ আর সেই একই পুরানো স্টাইলের রাজনীতি, পলিটিক্যাল রিটরিক, কথাবার্তা এগুলা শুনতে শুনতে জনগণ বিরক্ত হয়ে গেছে। এটা আমি একজন বিএনপি কর্মী হিসেবে, আপনি আমাকে ডেকেছেন, বাট বিএনপি কর্মী হয়েও এবং একজন এই দেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই যে মানুষ রেজাল্ট চায়, মানুষ অ্যাকচুয়ালি অ্যাকশনেবল কিছু দেখতে চায়। ঠিক আছে, তো এখন আমরা ইভেন হাসিনার পলায়ন কিন্তু আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য, রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা। সমাজকে যেভাবে যেই জায়গায় হাসিনা রেখে গেছে, রাজনীতিকে যেভাবে যেই জায়গায় মানুষ রেখে গেছে, এবং যেভাবে মানুষের একটা নৈতিক স্খলন হয়েছে এই গত 15-17 বছরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গড়তে সময় লাগবে। এই স্থিতিশীলতা আসতে সময় লাগবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু একই সাথে আমাদের তো একসাথে কাজ করার একটা আন্তরিকতা থাকতে হবে। আমি যদি এখনই হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ ইকোনমির 12টা বাজিয়ে দিয়ে গেছে, দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে, জুডিশিয়ারির 12টা বাজিয়ে দিয়ে গেছে, তারপরে এগুলোর থেকে এখন আজকেও পত্রিকায় আসছে দুর্নীতি কিন্তু কমে নাই। ইভেন বিচার বিভাগেও দুর্নীতি হচ্ছে, টাকা দিয়ে মানুষের নিচের লেভেলে পয়সা নিচ্ছে। বিভিন্ন আমরা যেহেতু ছোটোখাটো ব্যবসায়ের সাথে জড়িত, আমাদের বিভিন্ন ছোট ব্যবসায়ী বলেন, বড় ব্যবসায়ীর সাথে কথা হয়, দুর্নীতি কমাইতে পারে নাই। কেন পারে নাই? আমি আপনাকে বলি, ওরা ডেভিল হান্ট করতেছে না, ভালো কথা, ডেভিল হান্ট করতেছে। ইউনূস সাহেবের আশেপাশে এখন বহুত ডেভিল আছে, প্রত্যেকটা সচিবালয়ে ডেভিল আছে। ডেভিল কিরকম? এই যে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা টাকা পাচার করেছিল, যারা গুলির অর্ডার দিয়েছে এবং চেয়ে চেয়ে দেখেছে, যারা আয়নাঘরের আছে তারা জানে, আয়নাঘরের সাক্ষী যারা, এরকম বহু লোক এখনো রয়ে গেছে বিভিন্ন সচিবালয়ে। এদের জন্য যদি এই উপদেষ্টারা চেষ্টাও করে, তাও তারা কিছু মানে ফলপ্রসূ কিছু করতে পারবে না। বাস্তবতা হচ্ছে এটা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হলো, আমরা এতটুকুই পেলাম যে হাসিনা ভারতে গিয়ে বসে আছে, এটা এতটুকু পাইলাম। আর যদি বাকিটা পেতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের আন্তরিকতা সহ কাজ করতে হবে যে আমরা প্রথমে একটি গণতান্ত্রিক সরকার, একটি দুর্নীতিমুক্ত পার্লামেন্ট, একটা স্বচ্ছ শক্তিশালী পার্লামেন্ট আমরা তৈরি করি, যে পার্লামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে আইন প্রণীত হবে এবং বাংলাদেশটা চলবে। সেই জায়গায় যদি আমরা যেতে না পারি, সংস্কার, হ্যাঁ, আমাদের নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুদকের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সবই দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার দরকার। কিন্তু সব সংস্কার তো ভাই ইউনূস সাহেব করতে পারবে না, তাদের সেই ম্যান্ডেটও নাই। উনি যখন আসছিলেন উনি কিন্তু বলছিলেন যে আমি নির্বাচনটা একটি সুন্দর নির্বাচন দিতে চাই। হ্যাঁ, এখন আপনি অনেক স্টেক হোল্ডার এখন মাঠে নেমেছে, অনেক ধরনের কথা বলছে, এবং এই ছাত্র জনতা যারা মাঠে ছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, তারা যা করেছে বা করছে তাদের দেশপ্রেম থেকে, প্যাট্রিয়টিজম থেকেই কিন্তু তারা করেছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এখন আমরা দেশটাকে সঠিক পথে ধাবিত না করে
এটার ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যে কে এটার জন্য মানে কে রেভলিউশনটা করলো। তো বিএনপি 15 বছর ধরে তো কি করলো? তো বিএনপি এতগুলো লোক যে খুন হইলো, গুম হইলো, বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেলে গেল, অসুস্থ হইলো, তারেক রহমান সাহেব এতগুলা মিথ্যা মামলা হলো, উনি অসুস্থ হলেন, আমাদের মহাসচিব 10 বার জেলে গেল শেখ হাসিনার সময়, আমাদের এতগুলা লোকের নামে মামলা হলো। বিএনপি তো আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে আসছিল, তাই না? তারপরে এবং 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 জনগণকে ঐক্যবদ্ধ করা বা জনগণকে একটা একটা জায়গায় নিয়ে আসা, এটাও বিএনপি কাজ করেছে অবশ্যই। কিন্তু আপনারা ভালো কিছু চান কিন্তু সময় দিতে চান না, এটার কারণ কি? না, ভালো কিছু চাই কিন্তু বেশি সময় যখন নেবেন তখন ভালোর সাথে খারাপটাও তো ঢুকে যাবে। এই যে কুয়েট যে ঘটনা ঘটলো, এই যে আরো ঘটনা তো ঘটবে, এগুলা যদি ঘটে তাহলে তো ভালোর সাথে তো মন্দটাও ঢুকে যাচ্ছে। সেটা কন্ট্রোল কি ইউনুস সাহেব করতে পারবে? ইউনুস সাহেব করার মতো ওই তার স্ট্যাবলিশমেন্টে কি ওই ক্ষমতা আছে? এখন একটা পারসেপশন তৈরি হয়েছে দুর্বল সরকার। এই ছাত্ররা একটা বলল, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আপনি বলেন এই যে কয়েকদিন আগে ওই যে জুলাই রেভলিউশনে তারা আপনার করবে, এইটা যখন তারা ঘোষণা দিল তখন সাথে সাথে ওই রাতেই প্রেস সচিবের ইউনুস সাহেবের প্রেস সচিবের একটা স্টেটমেন্ট দেওয়া লাগলো যে এটার সাথে আমরা নাই, সরকার নাই। হ্যাঁ, ক্লিয়ার করতে হইলো, কারণ সরকার কারণ একটা পারসেপশন হয়েছে যে সরকার আর বৈষম্য বিরোধী যারা ছাত্র আছে তারা মিলেমিশে একাকার হয়ে গেছে, কারণ তাদের 3 জন এখন বসে আছে সরকারে। আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার মতামত যে ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ইদার আপনি রাস্তায় থাকেন আর আপনি সরকারে থাকেন। ওই যে প্রথম টার্মের মতো, যে হাসিনার প্রথম থার্ড টার্মে যখন জাতীয় পার্টি সরকারেও ছিল, বিরোধী দলও ছিল, ওদের পোষ্যও ছিল, আবার সরকারের মন্ত্রিত্বের ভাগও নিছে, হালুরুটির ভাগ হয়েছে। এটা অনেকটা ওই সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তো সুতরাং এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে আমাদের। ছাত্রদেরকে তাদের ডিমান্ড আছে, তারা দেশের কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, এটা আমরা ওয়েলকাম করি। তারা রাজনৈতিক দল করবে, এটাও আমরা সাধুবাদ জানাই। কিন্তু তাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে তাদের এই চাওয়াটার মধ্য দিয়ে কোনো যারা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে চাচ্ছে তারা আবার এখানে ঢুকে দেশকে আবার অস্থিতিশীল করার একটা চেষ্টা করে কিনা। অনেক ধন্যবাদ। দুর্নীতি কেন কমলো না হাসান মামুন? দুর্নীতি কেন কমলো না, একটা হয় যে দুর্নীতি বিরোধী অভিযানের মতো যখন চলে তখন দুর্নীতিবাজরা যারা সেবা প্রার্থী তাদেরকে বলে যে এখন বেশি খরচ করতে হবে, কারণ এখন রিস্ক বেশি কাজটা করে দিতে। এটা হচ্ছে একটা বাস্তবতা, এটা আমরা 111-এর পরেও দেখেছি। আরেকটা হচ্ছে যে আসলে তো মানে দুর্নীতি বিরোধী কার্যক্রম এমনকি 111-এর মতো কিন্তু জোরদার না, এটা আপনি লক্ষ্য করবেন। তখন যেরকম জোরে সোরে চলছিল, যেমন ধরেন উদ্ধার, অবৈধ অর্থ উদ্ধার, কালো টাকা উদ্ধার, এই কাজগুলো কিন্তু ওইভাবে চলছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মুখে এমনি বলা হচ্ছে যে পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এই কাজটা তো দীর্ঘমেয়াদে কতখানি সম্ভব সেটা নিয়েও প্রশ্ন আছে, এটা খুবই জটিল। আর একটা হলো যে একটা কাজ হয়েছে যে ব্যাংক খাতে লুটপাটটা বন্ধ হয়েছে, কিন্তু ব্যাংক থেকে যে আত্মসাৎ হয়ে গেছে সেটা ফিরিয়ে আনা তো কঠিন। ব্যাংক তো কলাপস হয়ে গেছে, এবং ব্যাংক কলাপস হয়ে গেছে। আজকে গভর্নর সাহেব কালকে বোধহয় বলেছেন যে ব্যাংক কলাপস করুক কিন্তু আমানতকারী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা দেখব। উনি এটাও বলেছেন যে এত ব্যাংক দরকার নেই, বাংলাদেশের ইকোনমির যে সাইজ সে অনুযায়ী আসলে এত ব্যাংক দরকার কিনা এটা নিয়ে বিগত আমলেই কিন্তু প্রশ্ন উঠেছিল। অনেকেই বলতেন অর্থনীতিবিদরা যে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটি সে অনুযায়ী ব্যাংক অনেক বেশি, এবং ব্যাংকগুলো দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনা থেকে এবং বিভিন্ন পরিবারকে, বিভিন্ন গোষ্ঠীকে। আর ব্যাংকের যে লোন, এই সুবিধাটাও কিন্তু বিভিন্ন পরিবার এবং গোষ্ঠী পেয়েছে। এটা অর্থনীতি এতে তেমনভাবে উপকৃত হয়নি, হলে এর প্রভাব কিন্তু আমরা প্রবৃদ্ধির মধ্যে পেতাম, তো সেটা হয়নি, এবং কর্মসংস্থানে পেতাম। আপনি জানেন কর্মসংস্থানের পরিস্থিতি কত খারাপ, এবং এই সরকারের আমলে কিন্তু দুর্নীতি বিরোধী কার্যক্রমের কারণেও বিভিন্ন মানে শিল্প খাতে সংকট দেখা দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এবং আনরেস্ট হচ্ছে শিল্প এলাকায়, অনেকেই কর্মচ্যুত হচ্ছে, আর নতুন তো কাজের সুযোগ তৈরি হচ্ছে না। বিনিয়োগ পরিস্থিতি খারাপ, বিদেশি বিনিয়োগ শুধু না, দেশি বিনিয়োগ পরিস্থিতিও খারাপ। আমি আজকে দেখছিলাম যে বস্ত্র খাতের একটা বক্তব্য, তারা বলছে যে বস্ত্র খাত, বিশেষ করে সুতা উৎপাদন, এটা ভারতের হাতে চলে যাচ্ছে, ভারত থেকে সুতা আনতে হচ্ছে,
কারণ এখানে গ্যাসের মানে সংকট এবং গ্যাসের দাম বাড়ানোর দ্বিগুণ করার একটা উদ্যোগ আছে, যেটা খুব অর্থনীতি হবে। তো আমাদের বস্ত্র খাত কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে ভালো কাজ করছিল গার্মেন্টসের। তো গার্মেন্টসে ভালো অর্ডার আছে, কিন্তু এই অর্ডারগুলো সম্পন্ন করতে যে বস্ত্র লাগবে, সুতা লাগবে, সেগুলো আমরা যদি বাইরে থেকে আনি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আইডল হয়ে থাকবে এবং এখানে কিন্তু সংকট দেখা দেবে। আর এই যে মূল্যস্ফীতি চলছে, মূল্যস্ফীতির মধ্যে যদি কাজ না বাড়ে, মানুষ কর্মচ্যুত হয়, সেটা অধিকতর সংকট তৈরি করবে। তো এই জন্য আপা যেটা বলছিলেন যে মানে উনি তো রাজনীতির বিষয়টা, আমি একটু অর্থনীতির বিষয়টা বললাম, যে আমরা যদি দ্রুত মানে সংকট উত্তরণের ব্যাপারে একটা আস্থা তৈরি করতে না পারি বা একটা মেয়াদ স্থির করতে না পারি যে এতদিনের মধ্যে সংকট উত্তরণ হবে, সংকট উত্তরণ মানে হচ্ছে গণতন্ত্র উত্তরণ, রোডম্যাপ, হ্যাঁ, সেটা যদি স্থির না হয় তাহলে কিন্তু কেউ বিনিয়োগে এগিয়ে আসবে না এবং ছোটোখাটো ব্যবসা করতেও মানুষ কিন্তু উদ্যোগী হবে না। মানুষ কিন্তু বুঝতে চায় যে এমনকি আমাকে চাঁদা দিতে হলে কাকে দিতে হবে। আমি একেবারে খোলামেলা বললাম, আমি মতিঝিলের পাশে একটা এলাকায় থাকি, ওখানে একটা বাজার আছে, কাঁচা বাজার, মাঝে মাঝে যাই। কালকেও গিয়েছিলাম মুরগি কিনতে, তো জিজ্ঞেস করলাম কী অবস্থা, তো বলল যে ভাই বুঝতেছি না কারে চাঁদা দিতে হবে, মানে চাঁদা তো দেবো, তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু সে বুঝতে চায় যে কাকে দিতে হবে। তো এইটাও ব্যবসার কিন্তু একটা সিনারিও বাংলাদেশি, আমি বলছি যে একটা ক্রুড রিয়েলিটি, এটা আমরা মানে পছন্দ করি বা না করি। তো বড় ব্যবসার ক্ষেত্রে তো জিনিসটা আরো অনেক বড়, এবং তারা তো সিগন্যাল চায় যে সরকার কতদিন থাকবে, সরকারের ইকোনমিক পলিসি কি হবে, এগুলো বুঝতে চায়। কিন্তু সামনে একটা বাজেট আসছে, বাজেট কিন্তু এই সরকার দেবে, যা পরিস্থিতি, নির্বাচিত সরকার দেবে না, তাই না? তো বাজেটে সরকারের নীতি কি হবে, বাজেটে সরকার করারোপের ক্ষেত্রে কি নীতি ফলো করবে, এই প্রশ্নগুলো আছে। এবং আমি মনে করি যে ইন্টারিম সরকারের উচিত এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজমেন্টে যাওয়া এবং অংশীজনদের সঙ্গে বসা, যে আমরা বাজেটটা কি করব। কারণ এই সরকার তো বলা হচ্ছে যে অরাজনৈতিক সরকার, নির্দলীয় সরকার। তো এই সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, সেটা তো স্থির হবে, বাজেটে এটা প্রতিফলিত হবে, তাই না? তো এবং আমাদের এই যে প্রবৃদ্ধির অবস্থা, আমাদের মূল্যস্ফীতির অবস্থা, এটা কি এরকমই থাকবে? এরকম থাকলে তো আনরেস্ট হবে, এবং আনরেস্ট হলে কিন্তু সরকারকে মানে নির্বাচন কাছিয়ে আনতে হবে। মানে মানে মানুষ কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না যে একটা সরকার ডেলিভার করতে পারছে না, কিন্তু বসে আছে এবং ফায়ার ফাইটিং মোডে চলছে, একটা সংকট দেখা দিচ্ছে, দৌড়ে যাচ্ছে, কিন্তু আগে থেকে কোনো মানে কোনো নাই, মানে কোনো প্রেডিকশন নাই যে এটা হতে পারে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে রোজা সামলানোর জন্য একটা উদ্যোগ আছে সরকারের মধ্যে, যাতে আমদানি ভালো হয়, যাতে সাপ্লাই সিচুয়েশন ভালো থাকে, সেই চেষ্টাটা আছে, এবং সেটার ফল হয়তো আগামী রমজানে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর ইউনূস তো মাঝে মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন, এই কয়েকদিন আগেও উনি সংলাপ করলেন। তো এই সংলাপগুলো বা বৈঠকের ফলাফলটা কি আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে? বিশেষ করে ফলাফল তো কিছু দেখি না এখন পর্যন্ত। আমি বৈঠকে সবাই যাচ্ছে, ফটো সেশন হচ্ছে, আবার ওখানে বৈষম্য বিরোধীরা মাঝে মাঝে অংশগ্রহণ করছে। ওরা কোন প্রোটোকলে অংশগ্রহণ করছে আমি জানি না, হয়তো উনি তো বলেছিলেন যে ছাত্ররাই ওনাকে এনেছেন, ওই ইয়েতে হয়তো ওরা যাচ্ছে, বলতে পারে না। বাট ওরা আশ্বাস দিচ্ছেন যে আমরা ওই মানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য একটা ওনারা আছে, সেটা বারবার প্রতিষ্ঠিত হচ্ছে যখন ইউনূস সাহেব যখন রাজনৈতিক দলগুলোকে ডাকে, এতটুকুই। এর বাইরে গিয়ে যেমন কমিশনগুলোর সাথে যে সেদিন বসা হলো, কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হলো, তো এটা আউটকাম কি, এটা আমরা মানে লেম্যান হিসেবে আসলে আমরা জানি না। রাজনৈতিক কর্মী হিসেবে খুব একটা আমরা যে ওখান থেকে আমরা রাজনৈতিক দলগুলো কিছু নিয়ে বের হতে পেরেছে তাও না। আমি মনে করি যে এই যে কমিশনগুলো সাথে রাজনৈতিক দলগুলোর আরও বেশি ডায়ালগ হওয়া উচিত, এবং যেখানে সমস্যা আছে, যেখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, এগুলো নিয়ে মানে এজেন্ডা নিয়ে বসে সমাধান করা উচিত। এটা সমাধান করতে চাইলেই সমাধান করা যায়। এখানে আপনার প্রতিদিন যদি আমরা কালক্ষেপণ করি তাহলে কিন্তু আমরা সময়ই নষ্ট করছি। ইউনূস সাহেব চেষ্টা করছেন যে সবার সাথে বসে ইয়ে করার একটা কনসেপ্ট, মানে সবাই যাতে একটা ইস্যুতে একমত হয়, সংস্কারগুলোতে একমত হয়, কিন্তু কিছু কিছু ডিফারেন্স তো আছেই। যেমন নির্বাচন কোন সময় হবে, এটা নিয়ে একটা
মতপার্থক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো সেটার জন্য তো বসতে হবে, সেটার জন্য আলোচনা করতে হবে এবং সেটার জন্য স্পেসিফিক নির্বাচন কেন্দ্রিক আলোচনা এটা নিয়ে তো আলোচনা হয়নি, তো হওয়া উচিত, আমি সেটা বলছি। তো এখন সেটা কারণ কি কি সংস্কার আমরা নির্বাচনের আগে করব, নির্বাচনের এবং কি কি সংস্কার যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার করবে, এটা তো একটা ফয়সালা হওয়া উচিত। এই ফয়সালাটা হবে টেবিলেই হতে হবে। এখানে মানে একে অন্যকে গালাগালি করে বা আবার সেই পুরনো ধাঁচে আমি খারাপ তুমি ভালো এত কিছু বলে তো এটা সমাধান হবে না। আমরা যেহেতু সবাই মিলেই আমি মনে করি 17 কোটি জনগণ এবং রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই কিন্তু এই অ্যাচিভমেন্টের ভাগীদার যে হাসিনা গেছে। তো আমরা যদি সেটার ভাগীদার হই তাহলে আমরা সকলে মিলেই তো এই বাকি কাজগুলো করতে হবে। এটা আরেকটা হচ্ছে যে আমরা যখন অর্থনীতির কথা বলছিলাম, অর্থনীতি হচ্ছে দেখেন ইনভেস্টররা আমাদের বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলে রাজনৈতিক দল হিসেবে বা একজন স্টেক হোল্ডার হিসেবে কেউ কিন্তু অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে কিন্তু ইনভেস্ট করছে না। তারা পাইপলাইন দেয়ার জাস্ট সিটিং ওয়েটিং টু সি যে নেক্সট গভর্নমেন্ট কে আসবে এবং ওই গভর্নমেন্টের পলিসি কি হবে এবং তার সেইভাবে কিন্তু তারা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবে। হ্যাঁ, ইউনূস সাহেবের একটা অবশ্যই ওনার একটা আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা আছে, যেহেতু উনি সব যার সাথেও দেখা হচ্ছে উনি কিন্তু বলছে যে ইনভেস্ট করো, বাংলাদেশে ইনভেস্ট করো। বাট মানুষ তো জানে, মানে যারা ইনভেস্টার তারা তো বোকা না, তারা হাসিনার দুর্নীতি দেখেছে, তারা হাসিনার এই যে মানি লন্ডারিং দেখেছে। তো তারা দে আর ওয়েটিং যে কোন সরকার আসবে, কোন দল আসবে এবং তাদের ইকোনমিক পলিসি কি হবে সেগুলো তারা জানতে চায় এবং তারা এই জন্য কিন্তু তারা কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে এখন বর্তমানে হচ্ছে না। বরঞ্চ যে মানে আপনার আরএমজি বলেন বা বিভিন্ন সেক্টরে বলেন অনেক ইন্ডাস্ট্রি কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এখন। তো এই সমস্যাগুলো যেটা উনি ভাই বললেন এটার সাথে আমি একমত যে সেই সমস্যাগুলো কিন্তু ব্যাংকিং সেক্টরে হয়তো কিছু রেগুলেশন বাংলাদেশ ব্যাংক আনতে পারছে, করতে পারছে, বাট ব্যাংকিং সেক্টরে যে রিফর্মটা দরকার সেই রিফর্মটা তো একটি মানে রাজনৈতিক একটি মানে নির্বাচিত রাজনৈতিক দলেরই করতে হবে। রিফর্মগুলো ধরেন আপনি রিফর্ম করলেন, ওরা রিফর্ম করলো, এখন নেক্সট সরকার এসে রিফর্মগুলো সব বাদ দিয়ে দিল, তাহলে রিফর্মের তো কোনো মানে নাই। সো অফকোর্স আমরা এই জন্যই বিএনপি যে 31 দফা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আমরা যে রাস্তায় রাস্তায় থানায় থানায় গ্রামে গ্রামে যাচ্ছি, আমরা উই মিন ইট। তারেক রহমান সাহেব যে 31 দফাটা দিয়েছেন সব দলের সাথে কথা বলে, সেটা আমরা যে ইকোনমিক রিফর্মগুলোর কথা বলছি যে আমরা ফ্রি মার্কেট ইকোনমি করব, আমরা সবার জন্য ওপেন করে দেবো, অফকোর্স দ্যাট উইল অলসো অ্যালাইন উইথ আওয়ার ফরেন পলিসি, যে আমাদের ফরেন পলিসিটাও ইকোনমি নির্ভর হবে, বাট আমাদের নিজেদের দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ রক্ষা করে। এবং যে চুক্তিগুলো হয়েছে এর জন্যই আমরা বারবার ডিমান্ড করছি যে চুক্তিগুলো বিভিন্ন দেশের সাথে হাসিনা করেছে সেই চুক্তিগুলো মানে সামনে আনতে হবে। চুক্তি এগুলো আমরা জানি না কি টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো হয়েছে, সেগুলো সামনে আনতে হবে। স্যার মামুন, আপনার কাছে যাই, আপনি কি মনে করেন যে যথাসময়ে অর্থাৎ 2025-এ কোনো নির্বাচন হতে পারে? সেটা তো বলা কঠিন, তবে ইউনূস সাহেব দুটা সময়সীমার কথা বলেছেন। একটা হচ্ছে যে এই বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে অল্প সংস্কার হলে ওনার ভাষায়, আর অধিকতর সংস্কার হলে আগামী বছরের মধ্যভাগ পর্যন্ত গড়াতে পারে। এই হচ্ছে ওনার মানে মোটামুটি একটা রোডম্যাপ দিয়েছেন, এটা স্পষ্ট না। এবং উনি এরপরে যেসব ইন্টারভিউ দিয়েছেন দেশের বাইরে মূলত, সেখানেও কিন্তু উনি বারবার এটাই বলছেন। তবে শেষ পর্যন্ত একটা ব্যাপার দাঁড়িয়েছে যে চেষ্টা করবেন এবছরের মধ্যে, সেটা বিএনপির নেতাদেরও উনি বলেছেন যে এক ধরনের প্রতিশ্রুতি যে আমি চেষ্টা করব। এবং ইলেকশন কমিশনের বক্তব্য থেকেও মনে হয় যে তারা প্রস্তুতি নিচ্ছেন এবছরের মধ্যে জাতীয় নির্বাচন করার। আবার এর মধ্যে একটা ফ্যাকড়া এসছে যে স্থানীয় নির্বাচন করতে হয় কিনা। ইলেকশন কমিশন বলেছেন যে এটা সরকারের ব্যাপার, সরকার বললে আমরা আয়োজন করে দেবো, পারবো ইত্যাদি। তো আমি স্ট্রংলি মনে করি যে জাতীয় নির্বাচনের জন্যই জাতীয় অপেক্ষা করছে, স্থানীয় নির্বাচনের জন্য না। যদিও স্থানীয় নির্বাচন করার একটা বাস্তবতা আছে, কারণ স্থানীয় সরকার প্রতিনিধি নাই, পালিয়ে গেছে কিংবা তাদের অপসারণ করা হয়েছে, এবং লোকজন স্থানীয় সরকার থেকে সেবা পাচ্ছে না, বিশেষ করে গ্রামের লোকজন, তারা কিন্তু স্থানীয় সরকারের উপর
অনেকখানি নির্ভরশীল, ব্যাপকভাবে নির্ভরশীল। আমরা শহরে এটা ফিল করি না, কিন্তু গ্রামেগঞ্জে মানুষ কিন্তু খুবই ফিল করে। এবং এটা হাতের কাছে সরকার, তারা দূরের সরকার চেনে না, স্থানীয় সরকার চেনে। এই বাস্তবতা আছে। তারপরও আমি বলবো যে জাতীয় নির্বাচনের জন্য জাতীয় অপেক্ষা করছে, কারণ সংকটটা তৈরি হয়েছে জাতীয় নির্বাচন ঘিরে, স্থানীয় নির্বাচন ঘিরে না। 3টা ভুয়া নির্বাচন হয়েছে দেশে, আন্তর্জাতিকভাবেও যেগুলো ভুয়া হিসেবে স্বীকৃত। আমরা জাপানি অ্যাম্বাসেডারের বক্তব্য জানি, উনি নিজে বলেছেন যে রাতের ভোট, তাই না? তো এই ধরনের ভোট মানে পৃথিবীতে কোথাও হয়েছে কিনা বলা মুশকিল। এই ধরনের ভোট হয়নি এবং এই ধরনের লুণ্ঠনও হয়নি। আমাদের গভর্নর সাহেব বলেছেন যে যেভাবে ব্যাংক লুট করা হয়েছে এটা পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। একটা ব্যাংকের অর্ধেক লোন একটা গ্রুপ অফ কোম্পানির হাতে, অর্থাৎ ওই কোম্পানি যদি লোন ফেরত না দেয় ব্যাংকটা বসে যাবে, তার মানে হচ্ছে আমানতকারীরা তাদের আমানত হারাবে। তো এইরকম পরিস্থিতিতে একটা দেশ ছিল, সেখান থেকে আমরা একটা অবস্থায় এসেছি অনেক রক্তক্ষয়ের ভেতর দিয়ে। অনেকে বলে যে আমরা কি শুধু একটা নির্বাচনের জন্য এত পরিবর্তন, এত রক্তক্ষয়? আমার কাছে এটার একটা জবাব আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা নির্বাচনের জন্যই। কারণটা হচ্ছে যে নির্বাচন ছাড়া আমরা কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো না। এই পরিস্থিতি থেকে বেরোনো দরকার। আপনি লক্ষ্য করবেন যে এই সরকার কিন্তু ঠিকমতো পারফর্ম করতে পারছে না শুরু থেকে, এবং আমরা যারা আশা করছিলাম যে 3 মাসে 6 মাসে পরিবর্তন হবে, পরিবর্তন হচ্ছে না। প্রতিদিন রাস্তায় বিক্ষোভ হচ্ছে, এবং শাহবাগের মতো জায়গা যেখানে 2টা হসপিটাল, সেখানে প্রতিদিন অলমোস্ট বিক্ষোভ হচ্ছে, এবং পুলিশকে নির্দয় আচরণও করতে হচ্ছে রিসেন্টলি। সেটা নিয়েও আবার আপত্তি উঠছে। এনু সরকার একটা ভাবমূর্তি আছে যে তারা হচ্ছে মানে মানবাধিকার রক্ষা করে সরকার চালাবে, কিন্তু স্টেটকে হয় কি মানে তার কিছু বল প্রয়োগের ব্যাপার থাকে, তো বল প্রয়োগ না করলে অন্যরা পেয়ে বসে, সেটাও বাস্তবতা। তো এটা কোনো ক্ষেত্রে আবার সরকার করছে না এটা কিন্তু বলা যাবে না। যেমন শিল্পক্ষেত্রে সরকার কিন্তু বেশ কঠোরভাবেই দমন করেছে, কিছু হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। হত্যাকাণ্ড আমি কোট আন কোট রাখছি, মানে একজন নারী শ্রমিকও মারা গেছে পুলিশের হাতে প্রতিবাদ করতে গিয়ে, মজুরি চাইতে গিয়ে। তো বকেয়া মজুরি, এটা তার কিন্তু খুবই মানে কি বলবো, ন্যায্য দাবি। তো অন্যায্য দাবিতেও আন্দোলন হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে, এগুলো বন্ধ হচ্ছে না। মাঝে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাদ প্রতিবাদ হবে ময়দানে, রাস্তা বন্ধ করে না, সেটাও কিন্তু সরকার কার্যকর করতে পারেনি। মানে আমি শুরুতে বলছিলাম যে নীতিহীনতায় চলছে, মানে কোনো নীতি ইমপ্লিমেন্ট করতে পারছে না। তারপরে মব জাস্টিস না পারার কারণ কি? আমি যে না পারার কারণটা একটা মনে হয় যে সব ক্ষমতা তো ওনার হাতে। একটা হচ্ছে পুলিশটা নিষ্ক্রিয়, পুলিশটাকে সক্রিয় করা যায়নি। আরেকটা হচ্ছে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু সেনাবাহিনীও সক্রিয় না, ফলে মব জাস্টিস হচ্ছে। এবং মব জাস্টিস এমন জায়গায় শয়তান পাকড়াও করার সুযোগ অভিযান চলছে, কিন্তু এতে তো শয়তান শুধু কি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যারা আছে তারা, সেটা একটা প্রশ্ন, তাই না? যারা মব জাস্টিস করছে তারা কি ডেভিল না? এই প্রশ্ন কিন্তু আছে। আপনি এই মানে আপনি দেখবেন যে এই দেশের কিন্তু যারা লিবারাল মানুষজন, মধ্যপন্থী মানুষজন, তারা কিন্তু আতঙ্কিত বিভিন্ন মব জাস্টিসের ঘটনায়। নাটকের উৎসব বন্ধ হচ্ছে, বাউল মেলা বন্ধ হচ্ছে, এগুলো কিন্তু খুবই উদ্বেগজনক। আমার মনে হয় যে বিএনপি একটা সেন্ট্রিস্ট পার্টি, বিএনপির মধ্যেও কিন্তু উদ্বেগ থাকতে পারে যে কারা এগুলো করছে, এবং এতে করে ইনু সরকারের শুধু না, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার ওই রাজনীতির বাইরে একটু চিন্তা করি, যেহেতু আপনি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে ডিল করেন, বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে আমার মনে হয় স্ট্যাটিক অবস্থায় আছে। কেন? কারণ এটা দিল্লির ডিসাইড করতে হবে যে দিল্লি ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কি হবে। কারণ বাংলাদেশ হ্যাজ বিকাম এ কেস স্টাডি এই 5ই আগস্টের পরে। কারণ কি, এই যে একটা দলের উপর নির্ভর করলে, একটা দেশের উপর নির্ভর করলে ওই দেশের বা ওই দলের কি অবস্থা হয় এবং ওই দলের নেতার কি অবস্থা হয়, ওই দলের অর্থনীতির কি অবস্থা হয়, সেটা বাংলাদেশ ইজ এ এক্সাম্পল, কেস স্টাডি। এখন
ভারত অফকোর্স ভারত আর বাংলাদেশের সাথে তো সম্পর্ক, ভারত আমাদের 3 দিকে আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদের বর্ডার আছে তাদের সাথে, আমাদের অফকোর্স ভারতের সাথে বাংলাদেশের অনেক মানে আনরিজলভড ইস্যুস আছে। দেখেন বিএনপি কিন্তু জাতীয়তাবাদের দল হিসেবে কিন্তু এই যে তিস্তার প্রোগ্রাম করলো 2 দিন, আমরা এর আগে ফারাক্কার প্রোগ্রাম করেছি। এই তিস্তার ন্যায্য হিস্সা আছে, ওদের সাথে আমাদের ট্রেড ইমব্যালেন্স আছে, ওদের আমাদের সিকিউরিটির ব্যাপার আছে, বিভিন্ন সমস্যা আনরিজলভড ইস্যুস ভারতের সাথে বাংলাদেশের আছে। সম্পর্ক তো থাকা প্রয়োজন, কিন্তু সম্পর্কটা তো হতে হবে জনগণের সাথে জনগণের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, সরকারের সাথে সরকারের। এখন যদি এতদিন কি ছিল, এতদিন আমরা দেখেছি যে একটা পারসেপশন তৈরি হয়েছিল যে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য তারা, এবং আওয়ামী লীগের ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেক নেতাই এটা পরিষ্কার বলেছেও, হাই কমিশনার পাশে দাঁড়িয়ে আছে, বক্তৃতা দিচ্ছে যে ওনাদের বদৌলতে তারা ক্ষমতায় আছে, এটা তো তারা নিজেরাই স্বীকার করেছে। এখন ভারতে পালিয়ে যাওয়ার পরে আবার ওখান থেকে বসে বসে তাদের সাহায্য চাচ্ছে। এখন ওই জায়গা থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ ইজ ভেরি ক্লিয়ার। বাংলাদেশে ফরেন পলিসি বিএনপি, যেহেতু আমি বিএনপির থেকে বলতে পারি যে বিএনপির ফরেন পলিসি ইজ ভেরি ক্লিয়ার। অফকোর্স আমাদের ভারত সহ সব দেশের সাথেই আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের ইস্যুসগুলো রিজলভ করতে হবে, কিন্তু আমাদের নেগোসিয়েশন হতে হবে সমতার ভিত্তিতে, আমাদের নেগোসিয়েশন হতে হবে আমাদের আত্মমর্যাদার ভিত্তিতে এবং জনগণের স্বার্থ রক্ষা করে। ভেরি ক্লিয়ার আমাদের ফরেন পলিসি। কিন্তু এখন যতদিন হাসিনা যদি মুখ বন্ধ না করে ওখানে বসে বসে, এবং হাসিনাকে যদি তারা আশ্রয় দিয়ে রাখে একজন খুনিকে, এবং তারা যদি এবং ভারতের মাটি ব্যবহার করে যদি এই ধরনের বাংলাদেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র চলতে থাকে, তাহলে ভারত আর বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু আমাদের যেহেতু তারা আমাদের সম্পর্কের যদি অবনতি হয় তাহলে কার লাভ, কার ক্ষতি? কারো লাভ নাই, কারো লাভ নেই, বাংলাদেশেরও লাভ নেই, ভারতের। সেটা আমি বলছি, বাংলাদেশ তো সেটা ভারতের তো রিয়েলাইজ করতে হবে তাদের ফরেন পলিসি হ্যাভ ফেইলড। বাংলাদেশের ব্যাপারে তারা 15 বছর ধরে যে ফরেন পলিসি চালিয়েছে, এক হাসিনাকে উপর নির্ভর করে, এক আওয়ামী লীগের উপর নির্ভর করে, হাসিনা নিজেই বলেছে যে ভারতকে যা দিয়েছে যে ভুলতে পারবে না, ভারত সেই ঋণ শোধ করতে পারবে না। তো এখন তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তো এখন সেই আমরা তো কোনো দেশের সাথে আমরা কোনো স্বামী স্ত্রী ভাই বোন এই ধরনের কোনো সম্পর্ক তো আমাদের দরকার নাই। এখন সারা পৃথিবীতে দেশের সাথে দেশের সম্পর্ক হয়ে গেছে ইকোনমি নির্ভর, সিকিউরিটি নির্ভর, আপনার ফ্যাক্ট নির্ভর, আপনার যার যাকে দরকার তার সাথে সে একটা নেগোসিয়েশনে যাচ্ছিয়ে যাচ্ছে। ঠিক দ্যাটস হাউ ফরেন পলিসি ইজ হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো সেইখানে আমার সেই জায়গাটায় আসতে হবে। দেখেন আমার সভরেন্টি, যে কোনো দেশের সভরেন্টি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। হাসিনা কি করলো? 2008 সালে ক্ষমতায় এসে প্রথমে বিডিআর মিউটিনি ঘটাইলো, এই আর্মির লোকগুলাকে মারলো। একটা দেশের সেনাবাহিনী কিন্তু তার ফরেন পলিসির একটা ইন্টিগ্রাল পার্ট। হ্যাঁ, একটা আমাদের বর্ডার যারা পাহারা দিবে তারা একটা ইন্টিগ্রাল পার্ট। ওদের মাইরে ফেললো স্ট্র্যাটেজিক্যালি, মানে একেবারে প্ল্যান কইরা। হ্যাঁ, তো আমার ফরেন পলিসি তখনই ধ্বংস হয়ে গেছে। 2008 সাল থেকে বাংলাদেশের কোনো ফরেন পলিসি নাই, লুটপাটের পলিসি। এবং উনি দেশের ভিতরে র্যাব বিজিবি যেভাবে ব্যবহার করছে যে তাকে ক্ষমতায় রাখার জন্য, ঠিক একইভাবে উনি চেষ্টা করেছে ভারত, চায়না বা বিভিন্ন দেশকে ব্যবহার করে আরও মেগা প্রজেক্ট আনো, আমি আর আমার পরিবার পয়সা বানাই আর পাচার করি। হ্যাঁ, এই ছিল তার ফরেন পলিসি। বাট এখন ভারতকে সে ব্যবহার করেছে পলিটিক্যালি। হ্যাঁ, ভারত কিন্তু এখন আমি এই জন্যই বলছি, যেহেতু আপনি ভারত বাংলাদেশের সম্পর্কের কথা বললেন, জিজ্ঞেস করলেন, ইট ইজ নাও দিল্লির ডিসাইড করতে হবে যে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। তাদের পলিসি যেটা ছিল সেটা কি আপনি মনে করতেছেন যে পরিবর্তন করতে হবে? তাদের চিন্তা করতে হবে। দেখেন, একটা 18-20 বছরের ছেলে বা মেয়ে যদি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ধারণ করে বাংলাদেশে, যেটা আমরা দেখছি, এই যেটা ধারণ করে, তাহলে 20 years from now এই সেন্টিমেন্ট কোথায় গিয়ে দাঁড়াবে? ঠিক আছে, এখন সো দে হ্যাভ টু ডিসাইড। তা এখন যদি সম্পর্ক খারাপ হয়, দে উইল বি এট দ্য লুজিং এন্ড। আজকে যে আমাদের লোকজন আর ওই যে কলকাতায় যাচ্ছে না বা ইয়ে যাচ্ছে না, তো ওদের ইকোনমির অবস্থা খারাপ হতেছে। এখানে তো আমাদের বাংলাদেশের তো অপশন আছে, আমরা চিকিৎসার জন্য কলকাতায় যাবো না তো অন্য কোথাও যাবো।
আমাদের তো অপশন আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ভারতের জন্য ভালো হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে না। সুতরাং ভারত বাংলাদেশের যে আনরিজলভড ইস্যুসগুলো সেটা প্র্যাকটিক্যালি রিজলভ করতে হবে একটি ওয়ার্কিং রিলেশনশিপের মাধ্যমেই, এবং সেই ওয়ার্কিং রিলেশনশিপে রাখতে হলে তাদের পিপল টু পিপল রিলেশনশিপে আসতে হবে এবং বাংলাদেশের জনগণের সাথে তাদের সম্পর্ক করতে হবে, হ্যাঁ, শুধু একজনের সাথে সম্পর্ক না। অনেক ধন্যবাদ। কি হাসান মামুন, বাংলাদেশ ভারত সম্পর্কে আপনি কি মনে করেন যে ভারতের 7 সিস্টার এটা একটা ফ্যাক্টর? হ্যাঁ, 7 সিস্টার অবশ্যই একটা ফ্যাক্টর। আপনি লক্ষ্য করবেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে জি, যে হাসিনাকে ওখানে রাখার ব্যাপারে তাদের জনমত কি। সেখানে দেখবেন 7 সিস্টারে যারা থাকে, 7 সিস্টার্সে তাদের মতামত একরকম, আর রেস্ট অফ দ্য ইন্ডিয়ার মতামত কিন্তু আরেক রকম। তো এতে করে একটা মানে হাসিনা কিন্তু ইন্ডিয়াকে দুভাগ করে দিয়েছেন, আমি বলবো যে মানে ওই দু অংশের মতামত। মানে হাসিনার একটা সাকসেস স্টোরি আছে। জি, আচ্ছা, তো এটা খুব ইন্টারেস্টিং। তো 7 সিস্টার্সের সঙ্গে আমাদের সম্পর্ক, মানে আমাদের ইকোনমিক রিলেশনশিপ অনেক বেটার হতে পারে, কিন্তু এই ব্যাপারে তো ভারতের কেন্দ্রীয় সরকারকে ভূমিকা রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আপা যেটা বলছিলেন, আমি এখানে একটু যোগ করব, ইন্ডিয়ান ফরেন পলিসি কিন্তু খুবই দেখা যাচ্ছে যে কি বলা যায় যে কঠোরতায় আচ্ছন্ন। তারা কিন্তু বাংলাদেশের পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে পারছে না এখনও, এই 6 মাস পরও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। এবং শেষে আমরা দেখলাম যে মানে আমেরিকা গিয়েও একটা উস্কানিমূলক মানে প্রশ্ন করে ট্রাম্প সাহেবকে, উনি যেহেতু একটু মানে ছিটগ্রস্ত মানুষ এবং কখন কি বলেন ঠিক নাই, তাকে দিয়ে কিছু একটা বলিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা হয়েছিল, কিন্তু সেটাও সাকসেসফুল হয়নি। আপনি লক্ষ্য করবেন যে হাসিনা রেজিমকে কিন্তু শুধু ভারত সমর্থন করেছে তা না, চায়নাও সমর্থন করেছে, এবং খুবই নগ্নভাবে। সোনার নৌকা নিয়ে হাসিনাকে অভিনন্দন জানাতে যাওয়া রাতের ভোটের পর, এগুলো আমাদের মনে আছে, তাই না? এবং এই যে অ্যাম্বাসেডর যিনি আছেন, কালকে কিন্তু উনি কিছু ইন্টারেস্টিং বক্তব্য রেখেছেন তিস্তা প্রকল্প নিয়ে। এখন ওনারা রেডি যে বাংলাদেশ থেকে প্রস্তাব পেলে তারা এটাতে জয়েন করতে পারে। আচ্ছা, উনি মানে প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশে সাপ্লাই করতে তারা উদ্গ্রীব, সেটা বলেছেন। আচ্ছা, তারপরে আরেকটা বলেছেন যে অভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না। ওনারা কিন্তু বাংলাদেশে ইলেকশনকে ম্যানিপুলেট করা, সেখানে কিন্তু চায়নারও অংশগ্রহণ ছিল, শুধু ভারতের অংশগ্রহণ ছিল তাই না, অন্তত তাদের মানে নো অবজেকশন ছিল। চায়নার ছিল, রাশিয়ার ছিল, এই 3 শক্তি ছিল। তো চায়না কিন্তু তার পলিসি অনেকখানি চেঞ্জ করে ফেলেছে, কারণ চায়না কিন্তু ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তারা এখন বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়, অস্ত্র ব্যবসা শুধু না, তারা এখন এই স্বাস্থ্যসেবায় ব্যবসা করতে চায়। কুনমিংয়ের 3টে হসপিটাল এরা ওপেন করেছে বাংলাদেশের জন্য, ভিসা সহজ করবে, এমনকি দোভাষী নিয়োগ দেবে, যাতে ভারতে যারা যেত চিকিৎসার জন্য তারা কুনমিংয়ে যেতে পারে চিকিৎসার জন্য, এবং এইখানে তারা হসপিটাল খাতে বিনিয়োগ করতে চায়, সেই প্রস্তাবও কিন্তু এসছে। তো চায়না খুব প্র্যাগম্যাটিক এসব ব্যাপারে। চায়না বুঝতে পেরেছে যে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের ধারাকে বিপরীতমুখী করা যাবে না, এটা চায়না কিন্তু বুঝতে পারছে। কিন্তু ভারত এটা কোনোভাবেই এটা বোধহয় অ্যাকসেপ্ট করতে পারছে না, বুঝতেও পারছে না, এবং তারা কিসের মধ্যে আছে এটা খুবই একটা প্রশ্নবোধক ব্যাপার। এখানে আমি একটু কথা, একটা ওনার শেষ কথা, ওনার আপনার সব কথা একমত। আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে পররাষ্ট্রনীতিকে আমাদের ওই জায়গায় নিতে হবে, বাংলাদেশকে ওই জায়গায় স্ট্রেনথেন করতে হবে, যে মানে আমাদের ডেমোক্রেসিটা এমন জায়গায় নিতে হবে যে ভারত, চায়না, যুক্তরাষ্ট্রের কোনো দেশই এই দেশের মানে ইলেকশন কিভাবে হবে, ম্যানিপুলেশন হবে কি হবে না, দে আর নট দ্য ডিসাইডিং ফ্যাক্টরস, অ্যান্ড আমরা তাদেরকে অ্যালাউ করি সেটা করতে, বা আমাদের দুর্বল রাজনীতি বা দুর্বল পররাষ্ট্রনীতি বা আমাদের নত জানু পররাষ্ট্রনীতি সেটা অ্যালাউ করে, যেটা এতদিন হয়েছে। তো সেই জন্য তো আমরা ডেমোক্রেটিক প্রসেসটাকে শক্তিশালী করতে চাই, যাতে যে সরকারই আসুক না কেন আমাদের পররাষ্ট্রনীতি হবে এক থাকবে, ইট উইল নট চেঞ্জ। অনেক ধন্যবাদ আপনাকে হাসান মামুন, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।